সেই যেদিন প্রথমবার পিঠে বইয়ের ব্যাগটা নিয়েছিলাম, তার আগে পর্যন্ত যা করেছি সব প্রতিযোগিতার বাইরে, নিজের জন্য, একমাত্র আমার জন্য। তারপর যে দৌড়টা শুরু হলো, তা বোধহয় আর পিছু ছাড়বে না। এটাই তো জাগতিক নিয়ম। কিন্তু এই যে কথাগুলো মাথায় এলো, হয়তো এখানে এসেছি বলেই, তাই তো সুযোগ পেলে আমি ছুটতে আসি এই পাহাড়ের কোলে। বরাবরই নতুন কিছু আবিষ্কারের ইচ্ছা জাগে মনে। যেমন ধরুন না, যে স্থানটা দিয়ে এই ভিডিওটা শুরু করলাম, শিটংয়ের কোনো ট্রাভেল ব্লগে হয়তো আজ অবধি দেখেননি, একদম হয়তো আজ অবধি দেখেননি। তবে আজ থেকে কয়েক মাসের মধ্যে এই স্থানটি হতে চলেছে শিটংয়ের অন্যতম সেরা ভিউ পয়েন্ট। আজ বাউন্ডারি ডায়েরি থেকে আবারও নতুন একটা গল্পের ঝুলি খুলতে চলেছে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমরা যখন শিটং এসে পৌঁছালাম, তখন বৃষ্টিটা টুপটাপ করে ঝরছে, আবার একটু থামছেও। কমলা লেবু হোক বা অন্য কোনো ফুল, সদ্য বৃষ্টির ফোঁটা বুকে নিয়ে তারা হাওয়াতে তখনও দুলছে। আর অন্যদিকে চলছে তখন অন্য এক কাণ্ড। আমরা মাইরুংগাঁও থেকে শিটং আসবার পথে আলগাড়া থেকে মাছ কিনে এনেছিলাম, এখন সেটারই কাটাকুটি চলছে। হচ্ছে এইভাবে বৃষ্টির মাঝখানে। দেখ, আজকে রাতটা কিন্তু অন্যরকম, অনেকদিন পর খাবো, বলো। অনেকদিন পর না, এসে খেয়েছি আমরা, গ্যাংটকে খেয়েছি। অতঃপর রান্নাঘরের দখলটা রিম্পা ও আমার শাশুড়ি মা এক প্রকার নিয়েছিল। আমরা বাড়ির সবার জন্যই মাছ কিনে এনেছিলাম। এখানে বলে রাখা ভালো, মাছ কিন্তু সচরাচর হোমস্টেতে মেলে না। নর্মাল যে মেনু ডিম ভাত দুপুরে, সেটাই খেতে হয়। আমরা অনেকটা দূর থেকেই নিজেরা দায়িত্ব করেই মাছ কিনে এনেছিলাম। আমরা পাহাড়ে এসে আজকে কিন্তু পিকনিক মুডে আছি রীতিমতন। মাছ কেনার পরে সেটা কাটাকুটি হলো, এবার বাড়ির মতন দুজন ঢুকে পড়েছে রান্না করতে। আমাদের আজকের ঠিকানা এই অ্যাঞ্জেলিনা হোমস্টে, যেটা কিনা শিটং 3-তে অবস্থিত। আর এইখানে মোট একটা, দুটো, তিনটে, এই তিনটে রুম আছে। আর এই দিকটাতে কিচেন, আর এই দিকটাতে ওনাদের নিজেদের থাকার বাড়ি। আমাদের রুমটা একবার দেখিয়ে দিই, যেটা আমরা পেয়েছি। এই হলো আমাদের রুম। কি সুন্দর বড় রুম। এখানে একটা বেড, এখানে একটা বেড, দুজন, এখানে একজন, মানে তিনজন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারে। একটু সেভাবে কষ্ট করে থাকলে পারে চারজন সম্ভব। আর এখানে রয়েছে একদম পুরো ঘরের মতন একটা সোফা, কি সুন্দর, একদম পুরো বাড়ির মতন লাগছে। এখানে রয়েছে একটা আয়না, ওখানে রয়েছে একটা মানুষ। আর এই জানালা, এই জানালাগুলো সচরাচর হোমস্টেতে দেখা যায় না, এগুলো বাড়ির মতোই, দেখুন এখানেও তাই। আর এখান দিয়ে পুরো কিন্তু মাউন্টেন ভিউ। এখানেও কিন্তু একটা বসার মতন, কি বলবো, একটা মোড়া মতন রয়েছে। এখানটায় চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে লাইট রয়েছে, এখানেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। আর এটা বাথরুম। আর এই সোফাতে বসেও কিন্তু একটা সময় কাটানো যেতে পারে। আর এই হলো বারান্দা। এইটা আমাদের ঘর, আর আমাদের ঘর থেকে বেরিয়ে এখানে খাবার জায়গা। আর তার এই পাশে, এই বরাবর, এখন বৃষ্টির সময় পুরো বৃষ্টি নামছে বলে এরকম আকাশ এরকম হয়ে আছে, এই বরাবর কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি দৃশ্যমান থাকে। আর আমাদের জানলা থেকে মুখ বাড়ালে কিন্তু দেখা যায়। এখানে খেতে খেতে বা এখানে অবসর সময় বসে, অনেকটা জায়গা আছে, অবসর সময় বসে কিন্তু এই জায়গাটা থেকে আপনার মনে হয় এখানে বসে থেকে আর কিচ্ছু প্রয়োজন হবে না। আর এইখানে যদি ঢুকে আসি, তাহলে পরে এইখানে আর একটা রুম রয়েছে, এবং প্রত্যেকটা রুমের কিন্তু জন্য আলাদা ডেডিকেটেড কিন্তু ডাইনিং টেবিল রয়েছে। মানে এই রুমের জন্য এইটা, আমরা এই রুমে আছি, আর এই রুমে যারা থাকবে তাদের জন্য কিন্তু ডেডিকেটেড এইটা ডাইনিং টেবিল।
এই রুম থেকে বেরিয়ে এখানে আরেকটা রুম রয়েছে। লাঞ্চের টেবিলে ডাক এলো। মেঘের মাঝেই আমরা খেতে বসলাম সবাই মিলে। তবে মাছটা তোলা ছিল রাতের জন্য। লাঞ্চে আছে প্রতিবারের মতো বড় ভাত। এটা মনে হয় কোনো শাক হবে, এটা স্কোয়াশ শাক হতে পারে, আই এম নট শিওর। ডাল, ডিমের ঝোল, পেঁয়াজ লঙ্কা, আর এদিকে পাঁপড়। খাওয়া দাওয়া সত্যি কিন্তু বেশ মানে খুব সুন্দর রান্না। আমি ডিমের ঝোলটা খাইনি, এবার সেটাও টেস্ট করলাম, যথেষ্ট বেশ বাড়ি, কিন্তু একটু ঝালটা বেশি। ডালটা খুব সুন্দর হয়েছে। আর যেটা বারবার বলি যে এখানে এসে যেখানে মানে পারে যায় না কারণ ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই আমার পেছন এখানে আছে এই বরাবরটা কিন্তু যদি পরিষ্কার থাকতো, এদিকে কাঞ্চনজঙ্ঘা থাকতো আর আমি বসে খেতাম। আর বর্তমানে আমরা পুরো মেঘের মধ্যে বসে আছি আর খাওয়া দাওয়া করছি, এটুকুই চাই, আর কিছু দরকার নেই। আমাদের হোমস্টের ওনার দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানকার একটা ভিউ পয়েন্টে। আদার্স যে সাইট সিনগুলো সেগুলো করেছি, কিন্তু এই যে শিটং থ্রি যেখানে আছি আমরা, এখান থেকে এটা একদম পায়ে হেঁটে ডিস্টেন্সে। চলুন একবার গিয়ে দেখি। আমারও প্রথমবার, প্রতিবারের মতন কিন্তু এবারও আমাদের সঙ্গে একজন জুটে গেছে। একজন না, দুজন, সামনে আরেকজন আছে। সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুয়াশা নয়, এটা পুরো মেঘে ঢাকা। যদি এটা মেঘ না থাকতো সামনে থেকে কিন্তু মংপুর পাহাড় পুরো দেখা যেত। দেখা যাক আমার যেতে যেতে কিছু মানে মেঘ কাটে কিনা, কিছু দেখাতে পারি কিনা। ওই যে ওদের বেশি দলে ভারী হয়ে গেছে, মারামারি শুরু করে দিয়েছে। আচ্ছা এটা না, হ্যাঁ এই দেখুন এগুলো হচ্ছে সিনকোনা গাছ, অর্থাৎ এইটা হোক দাদা দেখালো, আমি কনফার্ম করলো, আমার মনে হচ্ছিল এটা হচ্ছে সিনকোনার পাতা, অর্থাৎ ম্যালেরিয়া রোগের ঔষধ কিন্তু এখান থেকেই তৈরি হয়। হ্যাঁ, আর এটা ফান্ড বলি তো আমরা। हाँ এটা डेकोरेशन में जाएगा, यहाँ से कलकत्ता बहुत जाएगा, इसमें डेकोरेशन में जाएगा। ये हम लोग इधर में अमला बोलता है इसको। অবশেষে এসে পৌঁছালাম সেই ইউনিক ভিউ পয়েন্ট লাভদারা। সম্ভবত ইউটিউবের সর্বপ্রথম শিটংয়ের এই নতুন ভিউ পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখান থেকে আবার নিচ দিয়ে একটা রাস্তা রয়েছে, আমরা সেখানে একবার যাওয়ার চেষ্টা করছি। বৃষ্টি ভেজা এই খাড়াই পথে রিম্পাকে আসতে মানা করলাম। তারপর আমি একাই রওনা হলাম। ওহ কি দারুণ জায়গা, বিশ্বাস করুন। মানে শিটংয়ে দুবার এসেছি, কিন্তু এই জায়গাটা কিন্তু একবারও আসা হয়নি। তবে হ্যাঁ, এখানে কিন্তু যখন আসবেন তখন কিন্তু খুব টাফ আসাটা, মানে পুরো একদম খাড়াই। নামাটা যতটা রিস্কি, ওঠাটা পরে আরো রিস্কি হবে। मोरा रोम रोम सिहराए तू जो झूम झूम कर आए मोरा रोम रोम सिहराए। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্থান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার আসে। এখন বৃষ্টির সময়, এখনো যেটা আসছে মানে আমার তো মনে হয় আমি স্বর্গে দাঁড়িয়ে আছি। চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা। আমার পাশে রয়েছে মংপু পাহাড়, আর আমি পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে, আমার গা ছুঁয়ে মেঘ ভেসে যাচ্ছে। এত সুন্দর একটা স্থান যে শিটংয়ে আছে আমরা মনে হয় অনেকেই জানি না। এই স্থানটির নাম হচ্ছে লাভদারা ভিউ পয়েন্ট। উপরে লাভদারা ভিউ পয়েন্ট, সেখান থেকে একটু হেঁটে এসে কিন্তু আপনি এখানে খুব সহজে আসতে পারেন। আমাদের হোমস্টে থেকে এখানে আসতে গিয়ে আমার খুব জোর টাইম লেগেছে 5 থেকে 6 মিনিট হেঁটে। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা স্থান এখনো পর্যন্ত আনএক্সপ্লোর্ড। আরেকটা বিষয়, এ দেখতে পাচ্ছেন যে টোটাল জায়গাটা, এই পুরোটা কিন্তু সিনকোনা প্ল্যান্টেশন, মানে গভর্নমেন্টের জায়গা। এই পুরোটা জুড়ে
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সিঙ্গুর প্ল্যান্টেশন করা হয়, এবং সামনে মংপু পাহাড় দেখা যাচ্ছে না, সেখানেও কিন্তু সিঙ্গুর চাষের জন্য বিখ্যাত। আপনার নাম? रोहन। रोहन। रोहन रोहन এখানে মজা করছিল। आप लोग आते हो ये इधर पे? हम तो लोग को लिए ना। আচ্ছা, এই লোকাল। আমরা যেমন ওই চায়ের দোকানে আড্ডা মারতে যাই, ওরা এইখানে আসে। জাস্ট ভাবুন, ইউ আর সো লাকি ম্যান। ফেরার সময় ঘটল আর এক কাণ্ড। হোমস্টের দাদা আমাদেরকে ছেড়ে অনেকক্ষণ আগেই চলে গিয়েছেন। আমরা যখন একাকী যাবার চেষ্টা করলাম, দেখলাম অনেকটা সময় ধরেই আমরা ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে ফিরছি। আর আমরা কনফিউজড, এই রাস্তা নাকি এই রাস্তা। আমি বললাম এই রাস্তা, দেখা যাক। ফাইনালি গুগল দাদার হেল্প নিয়ে প্লাস কনফার্ম হওয়ার জন্য লোকাল একটা দুটো মেয়ে যাচ্ছিল, ওদের কাছ থেকে কনফার্ম হয়ে এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। অন্ধকারের কাছাকাছি চলে এসছে, চারিদিকে পুরো কুয়াশা। আর একটুখানি হলে কিন্তু আমরা যাচ্ছিলাম একদম পুরো হারিয়ে মনে হয়। লোকালদের থেকে সাহায্য নেবার পরও কেন বারবার ধরে একই ঘটনা আমাদের সঙ্গে ঘটছিল, তার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না, আজও নেই। সন্ধ্যাবেলাতে আলুর চপ আর চা খাওয়ার পর একটু নিজেদের মতন করে সময় কাটাচ্ছিলাম, তাই একেবারে আর একটু রাত করেই ডিনার টেবিলে আবারও ক্যামেরাটা অন করেছিলাম। পাহাড়ে এসে এই প্রথমবার নিজেরা রান্না করে মাছ খাওয়া। দুপুরে যে রান্নাটা হয়েছিল বাটা মাছ, আর এখানে পাবদা মাছও আছে, সঙ্গে আছে এখানে চিকেন, ডাল আসছে, লেবু পেঁয়াজ, ভাত। মাছ ভাত সহকারে মন ভরে খাওয়ার পর একটা ঘুম দিয়ে একেবারে সকালবেলাতে ঘুম ভাঙল। আকাশটা পরিষ্কার হওয়াতে খেয়াল করে দেখুন, এইখানে একটা লম্বা কিছু দেখা যাচ্ছে। এটাই কিন্তু সেই যোগীঘাট, সে বিখ্যাত যোগীঘাট। আর সামনে এই পুরো যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই হলো সেই মংপু, অর্থাৎ রবীন্দ্রনাথ যেখানে মাঝে মাঝে আসতেন, কিন্তু সেই মংপু। আকাশটা পুরোপুরি ক্লিয়ার নয়, তবুও দেখা যাচ্ছে এই বরাবর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই পাহাড়টা হলো কালিম্পং পাহাড়, এটা তাগদা তিনচুলে, এটা মংপু। আর এই বরাবর কিন্তু সিকিমের নামচু এখান থেকে পুরোপুরি ক্লিয়ার দেখা যায়। এই হোমস্টের নিজস্ব একটা নার্সারি আছে, সেটা একবার দেখব। এগুলো অ্যাঞ্জেলিনা ফুল, খুব নাকি হাই ডিমান্ড। আমি বোধহয় प्रथम দেখলাম। सबसे अच्छा वाला ये है बेल्जियम वेराइटीज। अच्छा, ये कितने में बिकता है? ये होलसेल में जाएगा ये 30 रुपीज का, होलसेल में। इतने छोटा में। और ये वो बड़ा वाला जाएगा 50 में। और ये जब कस्टमर के पास जाएगा तब कितना जाता है? ये 70-80 रुपये का। 70 रुपये करके। পাহাড়ে এসে, বিশেষ করে শিটংয়ে এসে এবং মিরিকে এসে যারা কমলালেবু খোঁজেন, এই হলো সেই কমলালেবুর কিন্তু গাছ। আর এটা কিন্তু প্রায় 1 বছর লাগে এটাকে পুরোপুরি আমরা যে রূপে দেখে অভ্যস্ত, সেই পাকা রূপে সেরকম হতে। এখন কিন্তু এটা ছোট। ইনি হলেন গীতাদি, হোমস্টের মালকিন। উনিও আমাদেরকে তাদের ফার্মটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। লোকাল শশা এগুলো, এটা সাইজটা কিন্তু অনেকটা বড়, আমার প্রায় একটা হাত পুরো, মানে এতটা প্রায় চলে আসবে। আচ্ছা, এইটা সেই বিখ্যাত ডোল্লে লঙ্কা, মানে যারা পাহাড়ে মোটামুটি আসেন জানেন যে এর ঝাল কতটা হতে পারে। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, তারপর যা দেখলাম বলতে পারেন সামনে থেকে অভিজ্ঞতা করলাম। আমার মনে হয় না যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তারা কেউ এক্সপিরিয়েন্স করেছেন। দাদা আমাদেরকে শুধু দেখালেন তাই নয়, বুঝিয়ে বুঝিয়ে বললেন পাহাড়ে কিভাবে কৃত্রিম উপায়ে মৌমাছি চাষ করা হয়।
আচ্ছা, এই যে মৌচাক, ডেঞ্জারাস ডেঞ্জারাস। সাইন্টিফিক বুঝতে পারছেন এটা কি? এটা সেই মৌচাক, এখান থেকে মধু বার হবে, মোম বার হবে। এদিকে আসো না, আরে এ উঠছে তো। কিছু হবে না, কিছু হবে না, এদিকে আসো, কিছু হবে না। ওরে বাবা, उसको हनी को काटने में एक मशीन होता है, ठीक है। वो मशीन के थ्रू से हम लोग ऐसा ऐसा घुमा घुमा कर काट काट कर फिर उसको उसका जो अंदर का वो हनी होता है ना, वो निकल जाता है। फिर उसके बाद वो उसका जो फ्रेम है ना, वो वैसे ही होता है। फिर मोम जो होता है, मोम वैसा ही छोड़ देता है। अच्छा हम लोग मशीन से निकाल काट कर मोम वहीं पर रह जाता है, अच्छा, उसमें फ्रेम में ही। उसके बाद में फिर उसको फ्रेम में उसी वहीं पर डालने से मतलब यहाँ पर तो मुहा बोलता है हम लोग, अच्छा। वो कर पाता है। छोड़ दीजिए दादा, और नहीं और नहीं একটা দেখছি আমি, একটা অনেক বড় আছে। और नहीं দাদা বলছে আরো দেখাবো, আমি বলছি আর না আর না। ওরে বাবা, অনেকগুলো বড় আছে। আপনার डर नहीं लग रहा है? না। আচ্ছা, এই ধরনের কোনো পোকা যদি ঢুকে যায় সেটা সপ্তাহে 1-2 বার কিন্তু এটাকে ক্লিন করতে হয়। মানে মৌমাছি চাকে ঢুকে পোকা বার করে করে এটাকে সাফ করতে হয়। मशीन से निकाल कर 750 ml हनी बी का बोतल में डाल के 1000 रुपये में जाएगा। আচ্ছা, 750 ml মধুর দাম যাবে 1000 টাকা। বাইরে তো এর দাম প্রচুর প্রচুর। আচ্ছা, যদি কারো প্রয়োজন হয় এখান থেকে কিন্তু অরিজিনাল মধু কিন্তু সবসময় মোটামুটি পাওয়া যায়, এটাদের থেকে কিন্তু নিতে পারেন। প্রশ্ন আসতে পারে মৌমাছি কোথা দিয়ে ঢোকে? এই দেখুন, এটা ওর ঘর আর এই হলো ওর ঢোকার রাস্তা। সকালবেলা উঠেই 1 কাপ চা আর পেছনে এরকম দৃশ্য, আর কিছু বোধহয় বাঙালির প্রয়োজন নেই। আচ্ছা, যাই হোক, এবার ফিরে আসি যে এখানে এসে হোমস্টেতে বসে না থেকে কি কি দেখার আছে। আমার শিটং প্রায় সম্পূর্ণটাই ঘোরা, সেজন্য এবার আর সাইট সিন করিনি। যদি আপনারা আসেন কি কি দেখতে পারবেন, এখানে সাইট সিন করতে মোটামুটি 2 দিন হলে খুব ভালো হয়। একটা দিনে অনেকটা চাপ হয়ে যায়। এর 2 দিক আছে, একটা মংপু সাইডটা আর একটা অহলদারা সাইডটা। যদি আমি আসি অহলদারা সাইডে, তাহলে এখানটাতে আপনি শুরু করতে পারেন অহলদারা ভিউ পয়েন্ট দিয়ে। এখান থেকে আপনি যেতে পারেন লাটপঞ্চার। লাটপঞ্চ বিশেষত বিখ্যাত পাখিদের স্বর্গরাজ্য বলে, যারা পাখি ভালোবাসেন, পাখি চুলুতে ভালোবাসেন, তাদের জন্য লাটপঞ্চ স্বর্গ হতে পারে। যেতে পারি আমরা নামথিং পোখরি লেকে, এবং এই নামথিং পোখরি লেক একটা পাহাড়ের মধ্যে একটা ছোট্ট লেক, তবে এটা কিন্তু বর্ষাকালে জল থাকে, বাকি সময় জল থাকে না। এবং এখানটায় সেলিমেন্টের নামক একটা মানে প্রায় দুর্লভ প্রাণীর দেখা পাওয়া যায়। এরপর আপনি শিটংয়ের যে নিজের একটা গ্রামের মধ্যে যে মনস্ট্রি আছে, সেই মনস্ট্রিতে যেতে পারেন। এবং এটা হয়ে গেলে আপনি যেতে পারেন বাগোড়া পাইন ফরেস্টে। এবং বাগোড়া পাইন ফরেস্ট সেখানটায় পুরো পাইনে ঘেরা, অনেকটা লেপ্ট জগতের মতন সেই একই রকম দৃশ্য, তার থেকেও মানে ভয়াবহ, সেই ডাউহিলের রাস্তার মতনই পুরোপুরি লাগে। এবং ডাউহিল ওখান থেকে কাছে, খুব দূরে নয়। এবং ওখানে গেলে কেউ চিমনি গ্রামে ঘুরে আসতে পারেন। এটা গেল একটা সাইড। আর একটা সাইডে আছে মংপু, এবং এই মংপু যেতে অনেকটা সময় লেগে যায়। মংপু যেখানটায় রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থান। মংপু দেখা হলে মংপু যাবার আগেই আপনার পড়বে যোগীঘাট ব্রিজ। সেই যোগীঘাটেও অনেকে থাকে এখন। এই সাইডটা গেলে মোটামুটি এই দুটো আর বেশ কয়েকটা দ্রষ্টব্য স্থান আছে, দেখে আসতে পারেন। এবার আসি যে এখানে খরচ কেমন। দেখুন, এখানে সারা বছরই মোটামুটি ওই 1000 টাকা পার হেড পার ডে থাকে। সিজন টাইমে, পিক সিজন টাইমে এটা কোনো কোনো 1200 বা তার বেশিও কিন্তু হয়। বেটার হয় আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, মানে আমি যে এখান থেকে বুকিং করেছি মাউন্টেন টনিকের, আপনারা কল করে বুক করতে পারেন। এবার প্রশ্ন আসতে পারে যে আমার কেমন লাগলো। ছোটখাটো একটা হোমস্টে, খাবার দাবার টেস্ট
খুব ভালো। এখান থেকে যে নতুন ভিউ পয়েন্টটায় গেলাম, সেই ভিউ পয়েন্টটাও কিন্তু খুব সুন্দর, এখান থেকে খুব কাছেই। এবং বিরিকদারা থেকে যখন আপনি আসছেন, মানে আসার সময়টা কিন্তু একটা কম লাগবে। এগুলো ভালো দিক। এবার নেগেটিভ কিছু পয়েন্ট যদি বলেন, সেগুলো কী লাগলো? একটু আমার কাছে মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, একটু যত্নের অভাব। আর আপার চিটংয়ে যে একটা ভিউ, আলাদাভাবে ভিউ আছে, একদম ওপরে বসে আপনি টোটাল সামনে পুরোটাই ক্লিয়ার সব কিছু দেখতে পারবেন, এবং তার সঙ্গে চায়ের বাগান টাগান সব কিছু আছে। সেই দিক থেকে কিন্তু এইটা একটুখানি সেগুলো নেই, এটা নেগেটিভ দিক। এবার জানিয়ে রাখি যে আপনারা এখানে কিভাবে আসবেন, শিলংয়ে কিভাবে আসবেন। দেখুন, শিলংয়ে আসতে গেলে কিন্তু আপনারা রিজার্ভ এবং শেয়ার দুভাবে আসতে পারবেন। অনেকেই বলেন যে শিলং রিজার্ভে ছাড়া আসা সম্ভব নয়, ভুল। তথ্যটা পুরোপুরি ভুল। শিলং কিন্তু শেয়ারিংও আসা সম্ভব। রিজার্ভ আগে বলে দিই, আপনি নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি যেখান থেকে খুশি আপনি রিজার্ভ করুন, চলে আসুন। ভাড়া ছোটো গাড়িতে ধরুন ওই 3-3.5 মধ্যে থাকে, বড় গাড়ি 3.5-4 এর মধ্যেই থাকে। আর যদি আপনি শেয়ারিং আসতে চান, সেক্ষেত্রে আপনি বাস যদি আসতে চান, আপনি কালিম্পং বা সিকিমগামী বাসে উঠে পড়ুন এবং নামুন বিরিকদারাতে। এই পর্যন্ত আপনার খুব জোর ওই 130 থেকে 150 টাকার মতন ভাড়া নিতে পারে। সময় লাগবে আপনার 1.5 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টা বা তার একটু বেশি। আর তারপর সেখান থেকে আপনারা একটা গাড়ি রিজার্ভ করে নিন, সেটা আপনার ওই 1000 টাকা মতন নেবে, শিলংয়ে পৌঁছে দেবে আপনাকে। 1000 কখনো 1500-1200 সিজন ওয়াইজ গাড়ির ভাড়া ওঠানামা করে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করতে হবে। কেমন লাগলো এই পর্বটি জানাতে ভুলবেন না। তবে আমাদের নর্থ বেঙ্গল পর্ব এখনো শেষ হয়নি, আরও কিছু বাকি আছে এবং শেষ পথে মিষ্টি অবশ্যই আছে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী গল্পে।